সিন্ডিকেট কি আসলে সরকার থেকেও শক্তিশালী? এই 2 মাসে তো ডেফিনেটলি ভাঙ্গা যায় না। এবং বর্তমান সরকারের এখন সবথেকে বড় চ্যালেঞ্জ কোনটা? মিনিস্ট্রির খরচ কমানোর সাথে যদি ডিম কেনার সামঞ্জস্য না হয় তাহলে কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। আমি যদি আমার মতো করে চলতে থাকি ওই পুরানো রাজনীতিতে, একটা না একটা সময় দেশ জনগণ আমাকে ছুঁড়ে ফেলে দিবে। নির্বাচনের আগে আরপিওর কারণে আপনার দলের প্রতিষ্ঠাতা এবং সভাপতি ওনাকে দল ত্যাগ করে বিএনপিতে যোগ দিতে হয়েছিল। উনি কি এখন এনডিএম এর সভাপতি নাকি বিএনপি সদস্য? প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে আমাদের সমস্ত গাইডলাইন বা আমাদের যা যা দলের যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো উনি অবশ্যই পালন করছেন। দর্শক শুভেচ্ছা নেবেন। আশিক তমাল স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন যত কথা অনুষ্ঠানে। আজকের আয়োজনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একজন রাজনীতিবিদ, আইনজীবী এবং রাজনৈতিক বিশ্লেষক। তিনি ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর মহাসচিব হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন। আছেন ব্যারিস্টার শাহিদুল আজম তমাল। আপনাকে চ্যানেল 24 ডে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি আপনার দলের নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন, সেজন্য আপনাকে অভিনন্দন। অনেক ধন্যবাদ। আমরা আপনার দলকে নিয়েই কথা বলতে চাই। এনডিএম শুরু করেছিল বিকল্প রাজনীতির প্রতিশ্রুতি নিয়ে, কিন্তু এখন পর্যন্ত জাতীয় পর্যায়ে রাজনৈতিক বড় শক্তি হয়ে উঠতে পারেনি। এর ব্যর্থতাটা কোথায়? এটাকে আমি আসলে ব্যর্থতা বলবো না, কারণ এটা যদি আমরা একটু পিছনে ফিরে যাই, আগে যেমন একটা টাইম ছিল যখন অ্যাকচুয়ালি জোনাল পলিটিক্স ছিল। আপনি যদি ইন্ডিয়াতে দেখেন, পাকিস্তানে দেখেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো, তখন একটা জোনাল পলিটিক্স আছে যে ছোট ছোট দলগুলো তাদের মতো করে আস্তে আস্তে বড় হবে। কিন্তু আপনি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে দেখেন, সো গত 17 বছর স্পেশালি আপনার এই যে ফ্যাসিস্ট সরকারের আমলে যেটা হয়েছে যে অন্য কোনো রাজনৈতিক মতবাদকে বেড়ে ওঠার কোনো সুযোগ দেওয়া হয়নি। আমরা কিন্তু এমন একটা সময় আমাদের এই দলটি আপনার প্রতিষ্ঠিত হয় যখন ফ্যাসিস্ট সরকারের একদম মধ্যবর্তী এবং তাদের সুসময় ছিল। ওই সময় থেকে আসলে এই বিকল্প শক্তি হয়ে ওঠা একটা প্র্যাকটিক্যালি পসিবল ছিল না। সো আমরা যদি একটু ব্যাক করি, যে একটা সময় ছিল যখন আপনি দেখতেন যে রংপুর ছিল জাতীয় পার্টির দুর্গ, বগুড়াকে বলা হতো বিএনপির দুর্গ, গোপালগঞ্জ, শরীয়তপুর, ওই জায়গাগুলোতে আওয়ামী লীগের জায়গা ছিল, জামাতের কিছু প্লেস ছিল, চিটাগাং, সাতক্ষীরা। সো জোনাল পলিটিক্সটা কিন্তু বাংলাদেশে এক্সিস্ট করা বন্ধ করেছে এই আওয়ামী লীগের শাসনামল থেকে, যখন তারা সব কিছুতে তাদের নিজেদের লোক ঢুকে কবজা করে ফেলেছে এবং জোরপূর্বক অনেকটা দখল করে ফেলেছে। সো ওখান থেকে আসলে পরাশক্তি হয়ে ওঠা এই আওয়ামী লীগের আমলে সম্ভব ছিল না। বাট দিস ইজ আ স্টেপ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এখন যিনি মাননীয় প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ, উনি কিন্তু এবার নির্বাচন করে ঢাকা 13 থেকে এমপি হয়েছেন এবং সাথে সাথে প্রতিমন্ত্রী হয়েছেন। সো দ্যাট ইজ আ স্টেপ আমাদের দলের জন্যই। সো ওখান থেকে আমি বলবো যে আমি এটাকে ব্যর্থতা হিসাবে দেখি না, আমি এটাকে সফলতা হিসাবেই দেখতে চাচ্ছি। বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু নতুন দল চায়, কিন্তু তারা আবার বিশ্বাসও করেন যে নতুন দল আসলে ঘুরে দাঁড়াতে পারে না। আপনার কি এই অবিশ্বাসটা ভাঙতে পারবেন কিনা? এখানেও কিন্তু আপনার একটু বাংলাদেশের পার্সপেক্টিভ আর ন্যারেটিভে যেতে হবে। বাংলাদেশে আমি যখন আপনার রুটস লেভেলে পলিটিক্স করতে গিয়েছি, তারা কিন্তু আসলে মার্কাগুলো চেনে, এবং বাংলাদেশে আসলে মানুষের কাছে পৌঁছানো এখনও এত সহজ হয়ে ওঠেনি। তা আপনি যদি দেখেন যে আপনার একদম রুরাল এরিয়াতে যান, অথবা আপনার ইভেন ঢাকার মধ্যেও আপনার যেসব জায়গায় স্লাম এরিয়াতে যান, ওনারা কিন্তু মার্কা ছাড়া এবং দুই একটা নাম, যেমন বেগম খালেদা জিয়া, জনাব আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এরকম 2-3টা নাম ছাড়া তাদেরকে কিন্তু চিনাতে সময় লাগবে। এখন যদিও আমরা জেনজি এবং নতুনত্বের কথা বলছি, কিন্তু এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, কারণ একটা সময় পর্যন্ত কিন্তু মানুষকে কন্টেইন করে রাখা হয়েছিল, যখন মানুষজন নতুন কিছু শিখবে সেটার কোনো সুযোগই ছিল না, কারণ একটাই নাম ছিল, একটা মূর্তি পূজার মতো শুরু হয়ে গিয়েছিল। সো ওখান থেকে বের হয়ে আস্তে আস্তে যখন এখন আমরা অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো তাদের পলিটিক্স করার সুযোগ পাবে, তখন আস্তে আস্তে ইনশাল্লাহ চিনবে। জনগণ চায়, কিন্তু আপনি জনগণের কথা যাদের কথা বলছেন, তারা হচ্ছেন একটা এডুকেটেড ক্লাস, এবং সেই এডুকেটেড ক্লাসের ভোটগুলো কিন্তু আমাদের আসেও। কিন্তু আপনি যদি ওই যে আমি যেটা বললাম, যে বাংলাদেশের ম্যাক্সিমাম জনসংখ্যা কিন্তু শিক্ষিত হলেও প্রপারলি শিক্ষিত না। হয়তো দেখা যাচ্ছে, যেমন আমি আজকে জাস্ট একটা সূচক দেখছিলাম যে বাংলাদেশে নাকি মাস্টার্সের পার্সেন্টেজ আপনার ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, এদের সবার চেয়ে বেশি। কিন্তু আপনি যদি বাংলাদেশে চিন্তা করেন, যে বাংলাদেশে কিন্তু ওই মাস্টার্স ডিগ্রি অনেকের আছে, কিন্তু আসলে আপনার সুশিক্ষিত কিন্তু নাই। সো এই জায়গাটাতে আসলে বাংলাদেশের যে ল্যাকিংসটা আছে, এটা কিন্তু একদম আপনার রুট লেভেল থেকে। সো
রাজনীতিকে চেঞ্জ হতে হলে কিন্তু এই মানুষগুলোকে চেঞ্জ হতে হবে এবং আমাদের চেঞ্জ করতে হবে। সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আমরা মাত্র ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছি 2 বছর হলো, সেটাকে একটু সময় দিতে হবে। আমি এটাকে নেগেটিভভাবে দেখবো না, বাট হ্যাঁ, যতটুকু হওয়া উচিত ছিল হয়তো ততটুকু হয়নি, আমাদের কিছুটা আক্ষেপ থাকবে, তো আমাদের পজিটিভলি দেখতে হবে জিনিসটাকে। বিগত সময়ে আপনারা হয়তোবা রাজপথে ওইভাবে কাজ করতে পারেননি, রাজনীতিতে সক্রিয় হতে পারেন নাই, কিন্তু জেনজি বলেন বা সাধারণ মানুষ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কিন্তু বেশ সক্রিয়। আপনারা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই যে যেটা বলছিলেন যে ব্র্যান্ডিংটা, দলের প্রতীক বলেন, দলের একজন নেতা বলেন বা অন্যান্য নেতাকর্মীরা, আপনারা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কর্মসূচির মাধ্যমেও তো আপনাদের দলের প্রতীকটাকে আপনারা চেনাইতে পারতেন। হ্যাঁ, অবশ্যই আমাদের কিছুটা সীমাবদ্ধতা ছিল, আমি সেটাকে অস্বীকার করব না, কিন্তু আমাদের যেটা মেইন মানে বাংলাদেশে আপনি যদি অন্যান্য আসেন, আমাদের এবার জিতেছে কোন মানে আপনার বিএনপি জোটে আরও 4টা দল জিতেছে। একটা হচ্ছে আমাদের এনডিএম, একটা আপনার বিজেপি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সাহেবের, একটা গণসংহতি আন্দোলন জোনায়েদ সাকি সাহেবের, এবং একটা নুরুল হক নূর সাহেবের গণ অধিকার পরিষদ। সো আপনি কিন্তু ফার্স্ট অফ অল আপনি যদি হঠাৎ করে চিন্তা করেন, আপনি কিন্তু বিজেপির মার্কা কি হঠাৎ করে সবার মনে আসবে না। গণসংহতি আন্দোলনের নামটা মুখস্থ করাই একটা ডিফিকাল্ট কাজ, তারপর গণ অধিকার পরিষদ নামগুলো। সো এই জিনিসগুলোকে চেনাতে যে সময় প্রয়োজন, এটা কিন্তু আমরা একা না, এই প্রবলেম কিন্তু সবাই ফেস করছে। সো এটা মানে যথেষ্ট সময় দিতে হবে, এটা জাস্ট মানে এত কম সময় সম্ভব না। আপনি যদি জেনজির কথা বলেন বা এনসিপির কথা বলেন, এনসিপি একটা সরকারি মদতপুষ্ট দল ছিল, যাদের নেতারা ছিলেন তারা অবশ্যই ফোরফ্রন্টে ছিলেন, কিন্তু তাই বলে এনডিএম বা অন্যান্য দল ছিল না সেটা কিন্তু বলার কোনো স্কোপ নাই। আপনারা দেখেছেন যে 18 জুলাই যখন আপনার প্রাইভেট ইউনিভার্সিটির আন্দোলনটা হলো, তখন কিন্তু ফোরফ্রন্টে আমাদের ববি হাজ্জাজ সাহেব ছিলেন, এবং একইভাবে আপনি দেখবেন যে অনেক জায়গায় জোনায়েদ সাকি সাহেবকে দেখা গেছে, নুরুল হক নূর সাহেবকে দেখা গেছে, সবাই কিন্তু আন্দোলনে জড়িত ছিল, কিন্তু হাইলাইটটা হয়তো ওই জায়গায় ছিল যে যারা ফোরফ্রন্টে ওই আন্দোলনের সামনে ছিলেন এবং যারা কিন্তু অনেকটা লুকিয়ে ছিলেন এবং সামনে এসে তারা কিন্তু এত বছর সামনে এসে রাজনীতি করেন নাই, তারা কিন্তু ওখান থেকে অপরচুনিটিটা পেলেন যখন, এবং পরবর্তীতে তারা সরকারি মদতপুষ্ট হলেন। আপনি দেখেন আমাদের একটা অফিস নিতে কষ্ট হয়, কারণ আমাদের সেই অর্থনৈতিক সক্ষমতা নাই আমাদের দলের বা অন্যান্য আমাদের কাছাকাছি যে দলগুলোর কথা আমি বললাম তাদেরও। তো এনসিপির এত বড় বড় অফিস, এত বড় বড় গাড়ি, এগুলো কিভাবে হলো? এত তো সহজ না। সো কিছুটা হলেও আপনার বলতে হবে যে মানে তাদের তো অবশ্যই সরকারি পৃষ্ঠপোষকতা ছিল, যে ইন্টারিম গভর্নমেন্ট থেকে তাদের যে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে সেগুলো তো আমরা পাই নাই। আমরা যদি পেতাম আমরাও এখন অনেক তারা 17 বা 18 মাসে যতটা এগিয়েছে, এখন আপনারাও কিন্তু সরকারের। হ্যাঁ, এখন সময় এসেছে, কিন্তু এখন আমরা হচ্ছে আপনারা কিন্তু সরকারি সহায়তা পাবেন, বাধা ওইভাবে আসবে না। আপনারা এখন দলটাকে ঘুরে দাঁড়াতে কি উদ্যোগ নিচ্ছেন? আমরা শুরু করছি, কিন্তু আমরা আসলে ওরকম এনসিপির মডেলে করতে চাই না, কারণ ওনারা যেটা করেছেন আপনি দেখবেন যে মানে অনেক কিছুই প্রশ্নবিদ্ধ। আপনি এনডিএমকে নিয়ে দেখেন, হ্যাঁ আমাদের হয়তো প্রশ্নবিদ্ধ হলেও তারা কিন্তু এখন সংসদে আছে, অবশ্যই। কিন্তু আমরা একটা জায়গায় প্রাইড নিব কি, যে আমাদের দলকে নিয়ে কেউ যে দখলদারি, চাঁদাবাজি, সন্ত্রাসী এগুলোর সাথে লিঙ্ক করতে পারবে না। সো আমরা যদি এটা নিয়ে এগিয়ে যেতে পারি, একটা কথা কি যে আমাদের নিয়ত যদি ঠিক থাকে এবং ভালো কিছু করতে চাই জনগণের জন্য, ইনশাল্লাহ মানুষ দেখবে। আপনারা অলরেডি দেখছেন যে আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাননীয় প্রতিমন্ত্রী সাহেব, ওনার কথাবার্তা কিন্তু অলরেডি মানুষের কাছে রিচ করছে। এই যে প্রাইমারি শিক্ষা ব্যবস্থার যে প্রবলেমগুলো, এগুলো উনি যেভাবে করে তুলে ধরছেন, এভাবে কিন্তু আর কেউ তুলে ধরতে পারছেন না। এবং মানে এতদিন কিন্তু শিক্ষা ব্যবস্থা নিয়ে কেউ এভাবে চিন্তাও করে নাই। সো আমরা মনে করি যে আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উনি যেভাবে করে প্রেজেন্ট করছেন, সো এই জিনিসটা আমরাও প্রেজেন্ট করতে পারবো, এবং আমাদের দলের যে মূলনীতি এটা যখন মানুষকে দেখানো যাবে তখন ইনশাল্লাহ এর চেয়ে বেটার কিছু হবে। এবং আমরা বিশ্বাস করি যে সরকারি পৃষ্ঠপোষকতার দরকার নাই, আমরা আমাদের নিজেদের যতটুকু সামর্থ্য আছে এটা দিয়েই যদি আরেকটু সবাই সংঘবদ্ধভাবে কাজ করতে পারি, কারণ মাঝখানে নির্বাচনের পরপর একটা ঈদ গেল, তারপর সামনে একটা ঈদ আছে, এরপর থেকে আমরা কিছুটা ব্যাকগ্রাউন্ড কাজ করছি, বাট আফটার মানে ঈদ ইনশাল্লাহ সম্পূর্ণরূপে আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রম শুরু করব। যদিও আপনি মহাসচিব হিসেবে নতুন অল্প কিছুদিন হলো দায়িত্ব পেয়েছেন, কিন্তু তার আগে আপনি সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন, আপনি সংগঠন সম্পর্কে ভালোই জানেন। আপনি কি কি উদ্যোগ নিচ্ছেন ভবিষ্যতে? প্রথমত আমাদের ঢাকা এবং জেলা কমিটিগুলোকে সংগঠিত করতে হবে, এবং আমি পার্সোনালি যেটা চিন্তা করি যে মানে এটা একদম ওপেন কথা, সেটা হচ্ছে যে আমাদের এতদিনের রাজনীতিটা কি ছিল, যে সরকার বিরোধী। এখন এই মুহূর্তে প্রথমবারের মতো আমরা সরকারের পার্ট হয়েছি। সো এখন আমাদের কাজ হলো প্রথমত সরকার যে ভালো কাজগুলো করছে সেগুলোকে জনসাধারণের কাছে তুলে ধরা। সেকেন্ডলি সরকারের কোনো জায়গায় যদি ল্যাকিংস থাকে সেগুলো সরকারের কাছে এবং
ওপেনলিও কিছুটা তুলে ধরা যে এই জায়গাগুলোতে আমাদের কাজ করার সুযোগ আছে। আপনি যদি মানে আগের কথা চিন্তা করেন যে আপনার ফ্যাসিস্ট আমলে, তখন কিন্তু নিজেদের বিরুদ্ধে কথা বলার কোনো স্কোপ ছিল না। আজকে কিন্তু সবাই বলছে, আজকে বিএনপির মানুষও কিন্তু সরকারের এই জিনিস ঠিক হচ্ছে না। যেমন সে ফর এক্সাম্পল আমি জাস্ট ওই যে এআই টেকনোলজিটা নিয়ে কাজ করছিলাম, যে আপনার এই এআই টেকনোলজির ফলে রিসেন্টলি যে মামলাগুলো হচ্ছে এতে কিন্তু অনেক ভালো হয়েছে। আপনি দেখছেন যে রাস্তায় অনেক শৃঙ্খলা ফিরে এসেছে। এগুলো কেন ভাই 17 বছরে করা যায় নাই, বা গত ইন্টারিম গভর্নমেন্টের আমলেও কিন্তু এটা নিয়ে শুরু করা হয়েছিল, বাট প্রপার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কিন্তু এর সাথে কিন্তু কিছু নেগেটিভিটিও আছে। নেগেটিভিটি কি, আপনার এই যে অটো রিক্সাগুলো চলছে, এদের কোনো আপনার সিস্টেম নাই। সো সিস্টেমবিহীন জিনিসপত্র যখন চলছে, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনার বিভিন্ন ধরনের মানে আমরা যে কমপ্লিট আমরা যে প্রোডাক্টটা চাচ্ছি সেটা আমরা পাচ্ছি না। সো এই জিনিসগুলো বলার কিন্তু সুযোগ আছে, আগে বলার কোনো সুযোগ ছিল না। তো ওখান থেকে আমি মনে করি যে আমাদের রাজনীতিটা হবে ইতিবাচক রাজনীতি। আমরা দেখলাম যে এখন আপনার এই যে বিরোধী দল একসাথে ছিলাম, আমরা কিন্তু জুলাই আন্দোলনে জামাতে ইসলামের সাথে একসাথে ছিলাম, ওনাদের সাথেই প্রোগ্রাম করেছি। বিএনপিও দীর্ঘ সময় ছিল, জামাতের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল। এখনো আমি বলবো না খারাপ সম্পর্ক আছে। অন্যান্য যেসব দল আছে, এনসিপির সাথেও, এনসিপির এগেনস্টও আমরা বলবো না, তারা ফোরফ্রন্টে ছিলেন, তাদের শীর্ষ নেতারা। বাট ওনারা যেভাবে সমালোচনা শুরু করেছেন, এটা হয়তো না করলেও ওনারা পারতেন। কারণ একটা মানে দলকে তো সুযোগ দিতে হবে, বা একটা সরকারকে তো সুযোগ দিতে হবে। সো আপনি 2 মাসের মধ্যে, যেখানে ইন্টারন্যাশনালি ক্রাইসিস চলছে, আমরা খুব দেখতে পাচ্ছি যে ইরান যুদ্ধ যেভাবে করে চলছে, হোল ওয়ার্ল্ড অ্যাফেক্টেড। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করলেন যে কতদিন পর্যন্ত তেলের দাম না বাড়িয়ে থাকা যায়, কিন্তু শেষ পর্যন্ত উনি যখন তেলের দাম বাড়ালেন, তখন দেখলেন যে আচ্ছা ঠিক আছে, সিন্ডিকেট মুক্ত হয়ে আবার গাড়ি ঠিক মতো তেল নিতে পারছে। তো বাংলাদেশের সমস্যা তো করে, সেখানে বারবার যদি সরকারকেই দোষারোপ করা হয়, হ্যাঁ সরকারের ব্যর্থতা তো আছে, সিন্ডিকেট ভাঙতে পারেনি, কিন্তু সেই সাথে সরকারের যে সদিচ্ছা ছিল ওইটাকেও কিন্তু চিন্তা করতে হবে। সো এই জিনিসগুলোকে ইতিবাচক রাজনীতিকে প্রমোট করাই হবে প্রথমত এনডিএম এর কাজ। যখন দেখা গেছে, একটু বিগত সময়ের কথা যদি আমরা চিন্তা করি, যখন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দলের দায়িত্ব পান, তিনি সাংগঠনিক সফরে সারা দেশ ঘুরেছেন, এবং শেখ হাসিনা উনিও যখন আওয়ামী লীগের দায়িত্ব পান, তিনিও সারা দেশ ঘুরে সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করেছেন। এখন আপনারা এই সাংগঠনিক সফরে বের হবেন কিনা? এবং আমরা যদি দেখি এনসিপি গঠনের পর তারাও কিন্তু দেখবেন যে সারা দেশ তারা কিন্তু ঘুরে বেরিয়েছে এবং জনসমর্থন আদায়ের চেষ্টা করেছে। আপনারা এই বিষয়ে কি পরিকল্পনা করেছেন? আচ্ছা, প্রথমত আমাদের যখন দল প্রতিষ্ঠা করা হয়েছিল, তখন আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব ববি হাজেজ, উনি কিন্তু এই সাংগঠনিক সফরগুলো করেছিলেন। এখন আবার কিন্তু ঢেলে সাজানোর সময় এসেছে। সো এখন আমরা যারা নীতি নির্ধারণী কমিটির মেম্বাররা আছি, তারা খুব শীঘ্রই ঈদের পর থেকে সাংগঠনিক সফর শুরু করবো। আমাদের এই মুহূর্তে যেসব জেলায় মানে আপনার রানিং কমিটি আছে, ওগুলোতে যাব, এবং সাথে সাথে নতুন যেসব জেলায় আমরা চেষ্টা করছি কমিটি দেওয়ার, সেই জেলাগুলো তো সফর করবো। সো এটা নেক্সট 3 to 6 মান্থসের একটা প্ল্যান করা হচ্ছে, যেটা আপনার ইনশাআল্লাহ জুন থেকে শুরু হবে। সো অটোমেটিক্যালি ইট উইল এক্সটেন্ড টু মানে আপনার ডিসেম্বর। তো আসলে ডিসেম্বর মাসটা তো আমাদের বিজয়ের মাস। সো আমরা এই ডিসেম্বর পর্যন্ত একটা কমপ্লিট প্ল্যান নিচ্ছি যে ইনশাআল্লাহ ঢাকার বাইরে যেসব জেলাগুলোতে আমাদের স্ট্রং কনস্টিটিউয়েন্সিতে আমাদের কিছু স্ট্রং হোল্ড আছে, ওইসব জায়গাগুলোকে আরো নার্চার করে আর একটু বেটার করা। এবং দলকে শক্তিশালী করতে তো সদস্য দরকার, মানে সেই সদস্য নির্বাচন আপনারা কিভাবে করবেন? কারা আপনাদের দলের সদস্য হতে পারবে, এরকম চিন্তা করেছেন? আমরা যেটা করছি, আমরা এখন কিছুটা ফিল্টার করে নিচ্ছি, কারণ আমরা দেখছি যে আপনার পাস্ট কোনো রেকর্ড আছে না। কারণ এখন রিসেন্ট টাইমসে আমরা দেখেছি যে মানে জাস্ট মানে 5 আগস্টের পর থেকে, এবং স্পেশালি যে সরকার গঠনের পর থেকে আপনার প্রচুর মানুষজন জয়েন করতে চাচ্ছেন, কিন্তু আমরা একটু ফিল্টার করে নিতে চাচ্ছি। কারণ দেখা যাচ্ছে অনেকের নামে মামলা আছে, অনেকের সাথে ফ্যাসিস্টদের সম্পৃক্ততা আছে। সো এইসব জিনিসপত্র একটু মানে জাজ না করে এই মুহূর্তে আমরা নিতে চাচ্ছি। আলোচনায় আছে, হ্যাঁ, গুপ্ত একটা বিষয় আছে, কে কেন জয়েন করতে চাচ্ছে, অন্য দল থেকে অনেকে জয়েন করতে যাচ্ছে। সো এই মুহূর্তে আমরা একটু লিমিটেড রেখেছি। আমরা যেটা বললাম যে ইনশাআল্লাহ ঈদের পর থেকে আমরা সম্পূর্ণভাবে ওরিয়েন্টেশনের মাধ্যমে নতুন আপনার সদস্য কন্ডাক্ট করা শুরু করবো, ইনশাআল্লাহ ইন্ডাক্ট করা। নির্বাচনের আগে আরপিওর কারণে আপনার দলের প্রতিষ্ঠাতা এবং সভাপতি, ওনাকে দল ত্যাগ করে বিএনপিতে যোগ দিতে হয়েছিল। উনি কি এখন এনডিএম এর সভাপতি নাকি বিএনপি সদস্য? আচ্ছা, এটা একটা স্ট্র্যাটেজিক ডিসিশন। এটা কিন্তু আমরা বারবারই বলেছি যে এটা একটা স্ট্র্যাটেজিক ডিসিশন ছিল, যে যেহেতু আপনার ওই মুহূর্তে আমাদের স্ট্র্যাটেজিক রিজন ছিল যে আমরা নির্বাচনে জিতে সরকারের অংশ হতে চাই, সেই কারণে এই ডিসিশনটা নেওয়া হয়েছিল। এবং আমি এর আগেও মনে একটু আপনাকে এক্সপ্লেন করেছিলাম যেটা, যে রুট লেভেলে মার্কাটা অনেক বড় একটা ফ্যাক্টর। সেখানে আসলে ব্যক্তিকে চিনানো অনেক ডিফিকাল্ট হয়ে যায়, এবং স্পেশালি
আপনার যেসব জায়গায় আপনার স্লাম এলাকা বেশি সেসব জায়গায় আরও বেশি প্রবলেম হয়ে যায়। এবং আমাদের একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিল 300 আসনের মধ্যে একমাত্র আসন যেখানে 2 জোটের 2 শরিক চেয়ারম্যান একজন আরেকজনের বিপক্ষে নির্বাচন করেছেন, এরকম আর কোনো কনস্টিটিউয়েন্সি 300 আসনে ছিল না। সো স্ট্র্যাটেজিক ডিসিশন ছিল কমপ্লিটলি। এবং আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে আমাদের সমস্ত গাইডলাইন বা আমাদের যা যা দলের যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো উনি অবশ্যই পালন করছেন এবং সেই সাথে আমাদেরকে যে গাইডেন্স দেওয়া, পরামর্শ দেওয়া, সব কিছু উনিই দিচ্ছেন। আচ্ছা, এবার একটা অন্য প্রসঙ্গে আসতে চাই। সরকারের প্রসঙ্গে, সরকার গঠন হলো, বেশ কয়েক মাস চলেও গেল। সরকারকে আসলে এই কয়েক মাসে জনগণের যে প্রত্যাশা ছিল, যে আশাবাদ নিয়ে সরকারটা আসছে, সেই আশাবাদটা আসলে কতটুকু পূরণ করতে পেরেছে এই কদিনে? আমি বলবো যে হয়তো খুব কমপ্লিটলি পূরণ করতে পারেনি। কয়েকটা প্রবলেম আছে, কয়েকটা ভালো জিনিস আছে। আমি প্রথমে নেগেটিভগুলো বলে নিই। নেগেটিভগুলো হচ্ছে দ্রব্যমূল্যের দাম এখনও পর্যন্ত স্টেবল হয়নি, বরং এটা বাড়ছে। সিন্ডিকেটটা কন্ট্রোল করা যায়নি। এর মধ্যে তেলের ক্রাইসিস হলো, এটা একটা ইস্যুস ছিল। তার মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা বেটার হলো, যে পরিমাণ বেটার হওয়া উচিত ছিল ওই পরিমাণ হয়নি। সো কিছুটা ক্ষেত্রে সরকারের অসফলতা আছে, আমি ব্যর্থতা বলবো না, কারণ নতুন সরকার সেট আপ করতে সময় লাগছে। অনেক ফ্যাসিস্টের লোকজন এখানে আছে, অনেক লোকজন আছে যারা ইন্টারিম গভর্নমেন্টে অ্যাপয়েন্টেড, যারা সরকারকে সম্পূর্ণভাবে সহযোগিতা করছে না। কিন্তু তাই বলেই না যে সরকারের মধ্যেও সব লোকজন ভালো আছে, অনেকে ঠিকমতো কাজ করছে না। এই জিনিসগুলো চিহ্নিত করতে সময়টা দিতে হবে। আচ্ছা, এখন সরকারের ভালো কাজ কি? প্রথম কাজ যেটা, বাংলাদেশে গণতন্ত্র এবং মুক্ত বাক চিন্তাভাবনার কিন্তু অনেক আপনি বেটারমেন্ট দেখেছেন। আপনি দেখেন, আগে কেউ একটা ফেসবুক পোস্ট দিতে ভয় পেত, এখন কিন্তু সরকারকে সবাই সমানে গালাগালি করছে, আপনার বিভিন্ন ধরনের পোস্ট করছে, ওপেনলি এসে নেগেটিভ কথাবার্তা বলছে। এগুলো কি ফ্যাসিস্ট আমলে সম্ভব ছিল? সম্ভব ছিল না। কিন্তু বিএনপি কিন্তু সহনশীলতার রাজনীতি করছে এবং বিএনপির সাথে সাথে সরকারে যারা আমরা জোট আছে, আমরা কিন্তু সহনশীলতার পরিচয় দিচ্ছি। আমি নিজে ল প্র্যাকটিস করি, আমি দেখেছি। আমি কিছু মামলার নিয়ে ওই দিন আপনার একজন এডিসির সাথে কথা বলছিলাম, তো উনি আমাকে বললেন যে এই মুহূর্তে কোনো রাজনৈতিক মামলা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিষেধ আছে। এটা অন্য প্রসঙ্গে বলেছেন। সো আলটিমেটলি দেখেন, রাজনৈতিক মামলা হচ্ছে না, এটা কত বড় বাংলাদেশের জন্য একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, আমরা হয়তো ওয়েস্টার্ন কালচারে যেতে পারি নাই, যেখানে আপনার হয়েছে দুই পক্ষ বসে সুন্দরভাবে সমাধান করবে, কিন্তু ইতিবাচক কালচারের দিকে একটু হলেও আমরা স্টেপ নিতে পেরেছি, এটা একটা বেটার আছে। সেকেন্ড হলো আপনার হেড অফ দ্য স্টেট। আগের যে হেড অফ স্টেট ছিলেন, ওনার সবটাই ছিল অ্যারোগ্যান্স, দম্ভ, আমি এই আমি সেই। আমাদের বর্তমান যে হেড অফ স্টেট, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি কিন্তু একটা খুব সিম্পল মানুষের, আপনার হয়তো উনি আপনার যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর মতো করতে পারছেন না যে ওপেন আপনার মানে ইয়েতে যাবেন, ওই মেট্রোতে যাবেন, কিন্তু যতটা সিম্পল লাইফস্টাইল, এই প্রথমবারের মতো আমরা দেখেছি যে একজন প্রাইম মিনিস্টারকে রাস্তায় আপনার সিগন্যালে দাঁড়িয়ে থাকতে। আগে কি হতো, আধা ঘন্টা ধরে সব রাস্তা বন্ধ করে দেওয়া হতো, একজন মন্ত্রী গেলেও মাঝে মধ্যে বন্ধ করে দেওয়া হতো। সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাস্তায় সাধারণ মানুষদের কাতারে নেমে তাদের সাথে সেমভাবে যাচ্ছে, আপনার ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে। সো এই ইতিবাচক পরিবর্তনগুলো বাংলাদেশের সামনে মানে চেঞ্জ নিয়ে আসবে বলে আমরা আশা করি। এখন আরেকটা জিনিস চিন্তা করতে হবে, সেটা হচ্ছে রুটস লেভেল। রুট লেভেলে যারা পলিটিক্স করে, আমরা যখন কাজ করি, আমরা দেখি তাদের চিন্তাভাবনাটা আসলে ওই কেন্দ্রিক না। তারা এখনও ওই যে স্লোগান নির্ভর পুরানো রাজনীতি, এই জিনিসগুলো চেঞ্জ করতে সময় লাগবে এবং এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে। কিন্তু এই জিনিসগুলো চেঞ্জ করার কথা যারা বলছেন, তারাও কিন্তু ওই ধরনেরই নেগেটিভ কথাবার্তা, নেগেটিভ জিনিসপত্র। আপনি যদি এনসিপির কথা বলেন, এনসিপির কাছে আপনাদের এক্সপেকটেশন ছিল না, কিন্তু এনসিপির কয়জন মানুষ আপনার সংযত হয়ে কথা বলে এবং কয়জন মানুষ অসংযত কথাবার্তা বলে? আপনি দেখবেন তাদের কথাবার্তায় ঔদ্ধত্য, মানে পরিশীলিত যে রাজনীতি, ওই দিকে কিন্তু আমরা এখনো যেতে পারছি না। বাট ওখানে আমি কিন্তু বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন, মানে ওনাকে আইকন বলা যেতে পারে, যে উনি এসেছেন, উনি কয়বার আপনার শেখ ফ্যামিলি নিয়ে কথা বলেছেন? বলেন নাই। এই জায়গাগুলোতে ইতিবাচক রাজনীতি আসছে, কিন্তু হ্যাঁ, আমরা এখনও আমাদের জনগণের যে এক্সপেকটেশন, সেটা থেকে অনেকটা পিছিয়ে আছি এবং এটা আমরা খুব ওপেনলি স্বীকার করতে পারি। কারণ আমরা যদি ভালো করতে চাই, আমি যদি আমার ভুল স্বীকার না করি, আমি কখনো ভালো করতে পারবো না। আমরা যদি আগের মতো গদবাধা বলে যাই না জনগণ খুব ভালো আছে, তাহলে এটা খুব রং বলা হবে। এবং আমি অন্তত দায়িত্ব নিয়ে বলতে পারি যে এটা আমরা জানি যে আমরা ওই পর্যায়ে পৌঁছাতে পারিনি এবং ওই জন্যই আমরা চেষ্টা করতে চাই, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই এবং সরকারের একটি সহযোগী দল হিসেবে তাদেরকে ওখানে আমরা অ্যাডভাইস করতে চাই
যে আপনারা এই কাজগুলো করলে দেশের জনগণের সাথে আরও বেশি সম্পৃক্ততা বাড়বে। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে শহরের তুলনায় কিন্তু গ্রাম এবং মফস্বলে মানুষ বেশি বসবাস করে। সাধারণ মানুষের প্রত্যাশা থাকে একটু দ্রব্যমূল্য হাতের নাগালে থাকবে, সন্ধ্যায় বাচ্চারা যখন পড়ালেখা করবে তখন যেন বিদ্যুৎ থাকে, ঘুমানোর সময় যেন বিদ্যুৎ থাকে। যত সরকার এ পর্যন্ত এসেছে তারা এই সিন্ডিকেটের কথা আপনি বলছিলেন, এই সিন্ডিকেটটা ভাঙতে পারে না। এই সিন্ডিকেটকে আসলে সরকার থেকেও শক্তিশালী। সিন্ডিকেটটাকে হয়তো আমার কাছে মানে আমি যদি এটাকে এক্সপ্লেইন করি তাহলে এটা বোধহয় ডিপ স্টেটের একটা পার্ট, যেখানে হয়তো সরকারেরই অনেকে সবসময় জড়িত থাকেন। সো এই জিনিসটাকে আসলে এই 2 মাসে তো ডেফিনেটলি ভাঙা যায় না। এবং এখানে কিন্তু আরেকটা জিনিস দেখবেন যে এই মুহূর্তে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য আমি সিন্ডিকেটকে যতটা দায়ী করব, তেলের দাম বাড়ার জন্য অবশ্যই ছিল, কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য কিন্তু এই যে পুরো মানে সম্পূর্ণ ইন্টারন্যাশনাল সিচুয়েশনটাও একটা দায়ী। সো এখানে সিন্ডিকেটের ইস্যুটা থাকছে, বাট সিন্ডিকেট এই সরকারও এখন পর্যন্ত ভাঙতে হয়তো সফল হয়নি। কিন্তু আমরা আশা করব যে দ্রব্যমূল্যতে কিছুটা হলেও নিয়ন্ত্রণ আসতে হবে, কারণ দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ যদি না আসে তাহলে কিন্তু আসলে জনগণ থেকে সরকার সবসময় বিচ্ছিন্ন হয়ে পড়বে। সো এখন কিন্তু আগের টাইমটা আর নাই যে আমি গিয়ে মাইকটা ধরে বললাম যে ভাই সব কিছু ঠিক আছে, ওই সময়টা এখন আর নাই। এখন মানুষজন অনেক সচেতন, এবং আপনি যেটা বললেন মানুষজন কিন্তু ওই 2টা জিনিসই চায়, যে আমার ইলেকট্রিসিটিটা থাকুক এবং জিনিসপত্র এই মানে আপনার দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে থাকুক, আমার ইলেকট্রিসিটি ক্রয় ক্ষমতার মধ্যে থাকুক, আমার গ্যাস ক্রয় ক্ষমতার মধ্যে থাকুক। এই জিনিসগুলোই মানুষ চায়। এই বেসিক জিনিসগুলো যদি সরকার বা আমরা না দিতে পারি তাহলে আসলে জনগণ আমাদেরকেও ত্যায্য করে দিবে। আমরা কিন্তু গত বৈশ্বিক তেলের সংকট, ইরান যুদ্ধ সবকিছুই মানলাম, দামটা যখন বেড়ে গেল কিভাবে দেখেন সংকট নাই? আপনি নিজেও দেখেছেন, হয়তো বা আপনার গাড়ির তেল নিতেও অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এইটা আসলে ম্যানেজ করাটা কি সরকারের পক্ষে খুবই কঠিন? এটা কিন্তু আমি আপনাকে বলি, মানে আমি নিজে খুব কাছে থেকে দেখেছি যে মানুষজন কি করছে। আছে এখানে তেলের পাম্পগুলো যেটা করতো, তাদের অনেকে দেখা যেত যে অনেকে এসে ডাবল নিয়ে যাচ্ছে, বা অনেকে কিভাবে নিচ্ছে হয়তো ওই যে নিচের দিকের কাউকে টাকা দিয়ে নিয়ে যাচ্ছে। সো এভাবে করে নিয়ে মজুত করে 120 টাকার অকটেন 200 টাকায় বিক্রি করতো বা 200 প্লাসে বিক্রি করতো। সো এই মানে জায়গাগুলোতে মানে ল এনফোর্সমেন্ট এজেন্সি বাংলাদেশে আসলে অপ্রতুল আমি মনে করি, যে এক্স্যাক্টলি এই জিনিসগুলো ধরা কিন্তু এত সহজও না, কিন্তু অসম্ভবও না। সেইখানে আসলে গোয়েন্দা নজরদারি বা সিন্ডিকেট ভাঙার জন্য যে পরিমাণ আপনার এফোর্ট দেওয়া উচিত ছিল হয়তো সেই পরিমাণ দেওয়া হয় না। এখানে আমি মানে যেটা বললাম যে এটা অসফলতা, অবশ্যই অসফলতা, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। যদি এটা আমরা অস্বীকার করি তাহলে আসলে মানে জনগণের কাছে মিথ্যাবাদী হয়ে যাব। সো আলটিমেটলি এই সিন্ডিকেটটা ভাঙতে হবে। এই সিন্ডিকেটটা যদি না ভাঙা যায় তাহলে কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হবে। এবং গত 17 বছর কিন্তু একটা বাংলাদেশের যে কোনো রাজনীতিবিদের জন্য এটাকে একটা লেসন হিসেবে নেওয়া উচিত, শিক্ষা হিসেবে নেওয়া উচিত, যে আমি যদি আমার মতো করে চলতে থাকি ওই পুরানো রাজনীতিতে, একটা না একটা সময় দেশ জনগণ আমাকে ছুঁড়ে ফেলে দিবে। বর্তমান সরকারের এখন সবথেকে বড় চ্যালেঞ্জ কোনটা? অর্থনীতি, প্রশাসনিক দক্ষতা, নাকি রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা? প্রথমত আমি মনে করি অর্থনীতি যদি চাঙ্গান হয়, কারণ আপনি দেখেন এই যে ব্যাংকগুলোকে এখন পর্যন্ত ঠিক না করতে পারে, বাংলাদেশে যদি অর্থনীতি ঠিক হয় তখনই তো আপনি দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে পারবেন। আর সেকেন্ড যেটা যে রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাটা আসলে আসবে হচ্ছে যখন এই জিনিসগুলোকে কন্ট্রোল করা যাবে। কারণ আমরা আসলে যতই মানে আপনার মানে যাই করি, আপনার ধরেন আমি হয়তো আমার মাননীয় প্রধানমন্ত্রী খুব প্রশংসনীয় উদ্যোগ নিচ্ছেন, উনি এমন অনেক কাজ করেছেন আপনি চিন্তা করতে পারবেন না, যে আপনার এই মিনিস্ট্রিগুলোতে আপনার এগুলোর খরচ কমিয়ে দেওয়া হয়েছে। তারপরে আগে যে ধরেন বিলাসবহুল মানে এখানে স্পেন্ড করা হতো এগুলোকে উনি অনেক লিমিট করে দিয়েছেন, বিদেশ যাত্রা সব কিছুকে লিমিটেড করে দিয়েছেন। সো ওনার চিন্তাটা ভালো, কিন্তু দিন শেষে আমার এই চিন্তার সাথে কানেক্ট করতে হবে যে মানুষ দ্রব্যমূল্য কম দামে ডিম কিনতে পারছে নাকি। সো আমার এই মিনিস্ট্রির খরচ কমানোর সাথে যদি ডিম কেনার সামঞ্জস্য না হয় তাহলে কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। এবং এটা আমরাও মানে সরকারে অবশ্যই আমরা বলছি যে মানে দিন শেষে আমাদের দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে হবে, এবং সব কিছুর মূলে আছে আমাদের দিন শেষে অর্থনীতি। এবং আপনি ইন্টারন্যাশনালিও দেখেন এই যে যতগুলো যুদ্ধ হচ্ছে সব কিছুর মূলে কিন্তু অর্থনীতি যার হাতে। আজকে চায়না এত বেটার পজিশনে কেন? আজকে ইউএসএর থেকেও মানে ইউএসএও চায়নার মানে ট্রাম্প শি জিনপিং এর সাথে দেখা করতে গেলেন, কেন গেলেন? জাস্ট বিকজ চায়নার অর্থনীতি আজকে ইউএসএ কে ছাড়িয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই। সো অর্থনীতি আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত।
আপনার কাছে কি মনে হয় সরকার এখনো পরিস্থিতি ম্যানেজ করছে, নাকি একই সঙ্গে অনেকগুলো সমস্যার সমাধান করতে গিয়ে চাপ অনুভব করছে? সরকার অবশ্যই কিছুটা চাপ অনুভব করছে, কারণ এটা কিন্তু 17 বছরের চাপিয়ে দিয়ে যাওয়া বোঝা, এবং সেই সাথে 17 বছরের সাথে আমি যদি লাস্ট 2 বছর অ্যাড করি, লাস্ট 2 বছরে দৃশ্যমান বা অদৃশ্যমান কোনো ধরনেরই কোনো উন্নতি হয় নাই। আমাদের এক্সপেকটেশন যা ছিল, ওনারা, আমি বলবো না যে প্রফেসর ইউনূস সাহেব চেষ্টা করেন নাই, কিন্তু ওইটা আসলে ব্যর্থতাই ছিল। তো আমি আমাদেরকে আমাদের কিছু জিনিসকে ব্যর্থতা না বলে অসফলতা বলছি, কারণ সময়টা জাস্ট 2 মাস পাওয়া গেছে এবং ইন্টারন্যাশনাল ক্রাইসিসের মধ্যে। সো সেক্ষেত্রে আমি বলবো যে এই যে 17 বছরের বোঝা, ঋণের বোঝা, এই প্রশাসনিক দুর্বলতা, ভিতরে ফ্যাসিস্টের লোকজনের অসহযোগিতা, সব কিছু মিলিয়ে এই যে পজিশনটা থেকে বের হয়ে আসতে একটা মিনিমাম টাইম দিতে হবে। সেটা 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে। সো ওই টাইমটা পর্যন্ত আমাদেরকে বেনিফিট অফ ডাউট দিতে হবে যে না, ওনারা চেষ্টা করছেন। এবং আমি যেটা বললাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার যে চিন্তাগুলো, ওই চিন্তাগুলোকে এই পর্যন্ত আসার জন্য, যে আমার ডিমের দাম কমবে, আমার মাংসের দাম কমবে, আমার সবজির দাম কমবে, ফ্রুটসের দাম কমবে, ওই সময়টুকু আমাদেরকে দিতে হবে। কারণ ওনার চিন্তাভাবনাগুলো ভালো, বাট রাতারাতি কোনো কিছু চেঞ্জ করা সম্ভব না। এটা সাধারণ মানুষকে হয়তো বোঝানো ডিফিকাল্ট, কিন্তু এটা যে কেউই বুঝবে যে ইন্টারন্যাশনাল ক্রাইসিস থেকে শুরু করে ন্যাশনালি যে প্রতিকূলতাগুলো সরকারকে ফেস করতে হচ্ছে। হ্যাঁ, এখন আমরা যদি বলি যে না সব ঠিক আছে, সেটা রং হবে, কিন্তু সব ঠিক নাই। কিন্তু আমাদের খুবই আন্তরিক প্রচেষ্টা আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে এই সরকার। অন্তর্বর্তী সরকার শেষ সময়ে আমেরিকার সাথে কিছু চুক্তি করে গেছে। এই চুক্তির পক্ষে বিপক্ষে কিন্তু নানান মত, আলোচনা, সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে। একজন রাজনীতিবিদ এবং আইনজীবী এবং একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি নিশ্চয়ই এই চুক্তি সম্পর্কে জানেন। আপনার কাছে কি মনে হয় এতে বাংলাদেশ লাভবান হবে, নাকি আসলেই ক্ষতিগ্রস্ত হবে? আসলে আমি ইন্টারন্যাশনাল নিয়ে অনেক কাজ করি, আমার দলের পক্ষ থেকেও এর আগে আমি ইন্টারন্যাশনালের দায়িত্বে ছিলাম। আসলে এটার অনেকটাই কিন্তু কূটনৈতিক ইস্যু। আপনার কোনো একটা বেল্টের সাথে আমার ভালো সম্পর্ক রাখতে হবে দিন শেষে, সেটা ইউএসএ হোক, সেটা চায়না হোক। সো এই জায়গাগুলোতে আমরা যতটা হচ্ছে সাধারণ মানুষ ওপেন এসে কথা বলতে পারি, যেমন আমি একটা ছোট এক্সাম্পল দিই, যেমন অ্যান্টাই ইন্ডিয়ান একটা মুভমেন্ট হয়েছে গত 2 বছরে আমরা দেখেছি। অ্যান্টাই ইন্ডিয়ান মুভমেন্টটা কিন্তু আমি একজন রাজনীতিবিদ হিসেবে বলবো রং ছিল। তো আপনার রিটার্ন কোশ্চেন আসবে কেন রং ছিল? ইন্ডিয়া তো মানে বাংলাদেশের নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করেছে, এরকম রিপোর্টও আছে। এখন কথা হলো, ইন্ডিয়া একটা নিউক্লিয়ার পাওয়ার। ইন্ডিয়ার যে শক্তি, ইন্ডিয়ার যে অর্থনীতি, তার সাথে আমাদের যুদ্ধ করে টিকে থাকা সম্ভব আবার না। ভৌগোলিক যে অবস্থা, হ্যাঁ, ভৌগোলিক অবস্থানে আমাদের 3 দিক থেকে ঘিরে রেখেছে। সো এই অবস্থায় ইন্ডিয়ার সাথে আমাদের শত্রুতা করে টিকে থাকা সম্ভব না, ডিপ্লোম্যাসি করে টিকে থাকা সম্ভব। সো ইন্ডিয়ার সাথে আমরা ওই জায়গাগুলোতে, এবং বর্তমান সরকার কিন্তু ইন্ডিয়ার সাথে একটা সামঞ্জস্যপূর্ণ, ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা করছে, যেটা আমি মনে করি খুবই মানে প্রেইজওয়ার্দি। কারণ মাঝখানে ইন্টারিম গভর্নমেন্ট যে সিচুয়েশনটা ক্রিয়েট করেছিল, যে বাংলাদেশের মানুষ কিন্তু দিন শেষে আজকে অসুস্থ হলে ইন্ডিয়াতে দৌড়াতে হচ্ছে, যেতে পারছে না। সো এই প্রবলেমগুলো কিন্তু এখনো অপেক্ষায় আছে, খুলছে না। কারণ এটা কিন্তু ওই যে গত 1.5 বছরের অ্যান্টি ইন্ডিয়ান মুভমেন্টের, ওইটা না করে তারা যদি জিনিসটাকে ইজি করার চেষ্টা করতো তাহলে বেটার হতো। সো ইউএস এর সাথে চুক্তিগুলো আসলে ওরকম। এটাকেও আমি একটু মানে, আপনি হয়তো বলবেন যে আমি ট্রিকি অ্যান্সার দিচ্ছি, বাট অ্যান্সারটা আসলে ট্রিকি। যে ইউএস এর সাথে আমি হয়তো চুক্তিগুলো করে সব সুবিধা পাবো না, কিন্তু ইউএস এর সাথে একটা ভালো সম্পর্ক রাখলে দীর্ঘমেয়াদী তারা আমাদের একটা ভালো এলাই হিসাবে কাজ করবে। সো ওই হিসাবে আমি মনে করি যে ইউএস বেল্টের সাথে একটা ভালো সম্পর্ক রাখা সবসময় আমাদের প্রয়োজন। তো এখন আপনি বলবেন যে হ্যাঁ, ইউএস এর সাথে ভালো সম্পর্ক না রাখলে কি হবে? এই যে ইউএস এর সাথে ভালো সম্পর্ক না রাখার আজকে ইরান দেখছে কি হচ্ছে। সো আপনি বড় শক্তিগুলোর সাথে না এই প্রেস ক্লাবের সামনে দাঁড়ায় বিবৃতি দিয়ে আর মাইক হাতে বক্তৃতা দিয়ে হবে না। এটা আসলে ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি। এটা বোঝার জন্য আসলে যে পরিমাণ পড়াশোনা করা দরকার, ওই পরিমাণ পড়াশোনা আসলে না করেই বড় শক্তির সাথে অতিরিক্ত ঘনিষ্ঠতা কিন্তু কৌশলগত চাপ তৈরি করতে পারে। আমরা অতিরিক্ত ঘনিষ্ঠতা বোধহয় এই সরকার করবে না। এটা হয়তো আগের সরকারের কিছু ডিসিশনস ছিল, যেটাকে এখন স্ট্র্যাটেজিক্যালি কমপ্লিটলি ইরাডিকেট করে দেওয়া সম্ভব না। সো সেই কারণে আজকে পূর্ববর্তী সরকার কিছু জিনিস করে গিয়েছে। এখন আমি হঠাৎ করে আজকে এসে বললাম যে আমি ইউএস এর সাথে সম্পর্ক রাখবো না, এটা অবশ্যই এই সরকারের সাথে ইউএস এর সম্পর্ক খারাপ করবে। সো ওইটাও আসলে করার সুযোগ নাই। হ্যাঁ, আপনি বলতে পারেন যে হ্যাঁ, বোয়িং এর টাকা দিয়ে অন্য কিছু করা যেত, এরকম অনেক কিছু দিয়ে অনেক কিছু করা যেত, কিন্তু অনেকে তো বলতেন যে পদ্মা সেতুতে অনেক কিছু করা যায়, কিন্তু পদ্মা সেতু তো আসলেই দরকার ছিল। পদ্মা সেতু দরকার ছিল। পদ্মা সেতুর
যে পরিমাণ টাকা খরচ করা হয়েছে ওই পরিমাণ টাকা দিয়ে হয়তো আরও 2-3টা পদ্মা সেতু বানানো যেত, যেটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে হয়েছে রূপপুরে। সো এরকম আসলে অনেক কিছু বলা যায়, কিন্তু ইন্টারন্যাশনাল শক্তিগুলোর সাথে আমাদের একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক রেখে চলতে হবে। বাংলাদেশ কি এখনো স্বাধীন এবং ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি ধরে রাখতে পারছে? আমি মনে করি এখন তো পারছে, আগে পারেনি, ফ্যাসিস্ট সরকারের আমলে অবশ্যই পারেনি। আর সার্বভৌমের কথা যদি এখন বলেন, আপনি হয়তো 2-3 বছর 5 বছর আগে পর্যন্ত মানে একটা স্টেবিলিটি ছিল ওয়ার্ল্ডে, এখন কিন্তু ওয়ার্ল্ডে পাওয়ার শিফট হচ্ছে। একটা সাইডে ইউএসএ আছে, একটা সাইডে চায়না আছে, একটা সাইডে রাশিয়া আছে, ইন্ডিয়া একটা শক্তি আছে, নিউক্লিয়ার পাওয়ার যাদের আছে পাকিস্তান। আজকে দেখেন পাকিস্তান ওয়ার্ল্ড ডিকটেট করছে কিভাবে, জাস্ট বিকজ তাদের নিউক্লিয়ার পাওয়ার আছে। আমরা পাকিস্তানকে নিয়ে এত কথা বলছি, এত কিছু, জাস্ট নিউক্লিয়ার পাওয়ারটা তারা বানাতে পেরেছিল দেখে তারা এখন ওয়ার্ল্ড আপনার পলিটিক্সে ডিকটেট করার সুযোগ পাচ্ছে। সো এই জায়গাটাতে আমাদের ব্যর্থতা হলো কি, যে আমরা হচ্ছে ওই যে আপনার যেটা আমি বলছিলাম, যে আমরা হচ্ছে মাইক হাতে বক্তৃতা করতে পারি, কিন্তু পড়াশোনা করে আজকে যদি আমাদের নিউক্লিয়ার পাওয়ার থাকতো, আমাদের পজিশন অন্যরকম হতো, আমাদের ডিকটেট করার ক্ষমতা থাকতো। সো আরেকজনকে নিয়ে কথা বলা খুব ইজি, কিন্তু নিজের ব্যর্থতাগুলো আমাদের আসলে দেখতে সমস্যা। সো ইন্টারন্যাশনালি স্পিকিং এখন কিন্তু আগের নাই। আজকে দেখেন ইউরোপিয়ান ইউনিয়নের ক্ষমতা অনেক কমে গিয়েছে, আজকে মানে তাদের বক্তব্যের কোনো ভ্যালুই কেউ দিচ্ছে না। সো পাওয়ার শিফট হচ্ছে। সো এই শিফটিং পাওয়ারে আমি নিজেকে খুব সার্বভৌম দাবি করব, তো এটার পরিণতি ওই ভেনেজুয়েলার প্রেসিডেন্টের মতো হতে পারে, যে রাতের অন্ধকারে তাকে উঠায় নিয়ে যাওয়া হয়েছে। ইরান চেষ্টা করেছিল, ইরানকে অ্যাটাক করে একটা মানে মৃত্যুপুরীতে পরিণত করা হয়েছে। সো ইন্টারন্যাশনালি স্ট্র্যাটেজিক্যালি ডিপ্লোম্যাটিক হওয়া ছাড়া এখানে আপনার বড় বড় বক্তৃতা দিয়ে সার্বভৌমত্ব প্রমাণ করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না, এবং এটা আমি স্পষ্টভাবে বিশ্বাস করি। আপনি ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের কথা বলছিলেন, কিন্তু সাধারণ মানুষের মধ্যে পানি বন্টন, সীমান্ত হত্যা, বাণিজ্য বৈষম্য, নানান ক্ষোভও কিন্তু আছে। আসলে এই যে আস্থার ঘাটতি, এটা কিভাবে কাটানো সম্ভব? এটা তো দুই দেশের আপনার মানে এটা কি ছিল, আমি যদি ফ্যাসিস্ট সরকারের আমলে চিন্তা করি, তখনও এই জিনিসগুলো ছিল, তখন তারপরেও তাদেরকে একটা হুজুর করে চলার প্রবণতা ছিল। তারপরে একটা সময় গেল যে তুমি আমার শত্রু, ইন্টারিম গভর্নমেন্টের সময়, সেটাতেও সমস্যার সমাধান হয়নি। এখন যদি একটা বেটার কোনো ডিপ্লোম্যাসি করা যায়, যে না আমি তোমাকে মানে আমি তোমার স্লেভের মতো থাকতে চাই না, দাসের মতো থাকতে চাই না, তুমি আমাকে একটা আমার যতটুকু প্রাপ্য সম্মান আছে সেটা দিয়ে রাখতে পারো, তাহলে আমি তোমার সাথে একটা অ্যালায়েন্স মেনটেন করতে আগ্রহী। এই জায়গাটাতে আমার মনে হয় কূটনৈতিক তৎপরতা হয়তো চলছে, কারণ আমরা শুনলাম যে ইনশাল্লাহ ইন্ডিয়ার ভিসা খুলে দেওয়া হবে খুব শীঘ্রই, যদিও এটা অনেকদিন ধরে শোনা যাচ্ছে, কিন্তু মানে নিউজ আছে যে খুব তাড়াতাড়ি খুলে দিবে হয়তো ইনশাল্লাহ। সো এই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় যে আপনার মানে ইন্ডিয়ার সাথে শত্রুতা করে টিকে থাকা সম্ভব না। এটা ইন্ডিয়ার সাথে কেন, আপনি ইউএসের সাথেও শত্রুতা করে টিকতে পারবেন না, চায়নার সাথেও শত্রুতা করে টিকতে পারবেন না, আমাদের সেই সক্ষমতা নাই। এবং আপনি যদি বারবার সার্বভৌমত্বের কথা বলেন, সার্বভৌমত্ব ধরে রাখতে হলেও ডিপ্লোম্যাসি প্রয়োজন, এটা ওয়ার্ল্ডে সারা জীবন হয়েছে। সো আজকে যারা সার্বভৌমত্ব নিয়ে অনেক বড় বড় কথা বলছেন, তাদের আসলে ফ্রন্টে যুদ্ধ করার তো এক্সপেরিয়েন্স নাই, আর যুদ্ধ করার এখন সেই যুদ্ধ নাইও। 3-4টা মিসাইল মারলে কোনো দেশই টিকতে পারবে না, এটা বাংলাদেশ না, ইরান পারছে না, ইরানের তো যথেষ্ট সক্ষমতা আছে, কিন্তু তাদের এগেনস্টে যদি ইউএসএ তো পুরো ফুল ফোর্স নিয়ে নামেই নেই, জাস্ট ওই আশেপাশের বেস থেকে কয়েকটা অ্যাটাক করেছে, তাতেই কিন্তু ইরানের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। সো ইরান একা কয়টা দেশের সাথে ফাইট করবে? তো এরকম বাংলাদেশেরও কিন্তু আসলে ডিপ্লোম্যাসি করে টিকে থাকতে হবে। মানে এখানে ওই ইরানের মতো খুব স্ট্যান্স নিয়ে শাহবাগে দাঁড়িয়ে বক্তৃতা দিয়ে, বা এখানে আপনার অনেক লাখ লাখ লোক জড়ো করে বক্তৃতা বিবৃতি দিয়ে ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসি চলে না। আমরা এবার একটু তিস্তা চুক্তির সাথে কথা বলতে চাই। আপনি জানেন যে ভারতের কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকা, এখনও উনি প্রধানমন্ত্রী, একটা সময় সিদ্ধান্ত নিয়েছিল যে বাংলাদেশের সাথে তারা তিস্তা চুক্তিটা সম্পূর্ণ করবে। সেখানে বাধা হয়ে দাঁড়ায় পশ্চিমবঙ্গের সরকার, মমতা ব্যানার্জি। এখন কিন্তু পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি নেই এবং বিজেপির সেই সরকার গঠন করেছে পশ্চিমবঙ্গে। এখন কি আপনার মনে হয় যে এই তিস্তা চুক্তিটা বাস্তবায়ন শিগগিরই সম্ভব হবে? বা আপনিও মানে আপনার দল সরকারের অংশ, আপনিও আন্তর্জাতিক উইংয়ে কাজ করেন, আপনারাও কি এই বিষয়টাতে এখন গুরুত্ব দিবেন কিনা? হ্যাঁ, এটা অবশ্যই, তিস্তা চুক্তিটা বাংলাদেশের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। বিজেপির ব্যাপারে আসলে বলা ডিফিকাল্ট, কারণ আমরা যদি আবার বর্তমান মুখ্যমন্ত্রীকে দেখি, শুভেন্দু সাহেব, ওনার কথাবার্তা কিন্তু অ্যান্টাই বাংলাদেশি। সো আসলে উনি কতটুকু করবেন সেটা প্রশ্নবিদ্ধ, কিন্তু আমরা আস্থা রাখি যে ভারতের জনগণ এবং বাংলাদেশের জনগণ কিন্তু একে অপরের শত্রু না,
কিন্তু এখন পুরো ওয়ার্ল্ডটাই কেমন যেন হয়ে যাচ্ছে যে সবাই সবার সাথে শত্রুতা করে টিকে থাকতে চাচ্ছে। এই জায়গাটাতে আসলে কাজ করে দুই দেশের জনগণ, এটা বাংলাদেশ শুধু ভারত না, আমি মনে করি যে পাকিস্তানের সাথেও আমাদের যা প্রবলেম ছিল সেটা কেউ সমাধান করে। কারণ আমরা যদি ইউরোপের দিকে তাকাই, দেখেন ইংল্যান্ড আর ফ্রান্স 112টা যুদ্ধ করেছে। 112টা যুদ্ধের পরও আজকে ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সো এখন গ্লোবালাইজেশনের যুগে সবার সাথেই ভালো সম্পর্ক রাখা জরুরি বলে আমি মনে করি। আর তিস্তা চুক্তির ক্ষেত্রে অবশ্যই আমরা এটা নিয়ে কাজ করব, এটা নিয়ে কাজ করার অনেক সুযোগ আছে এবং দিস ইজ দ্য বেস্ট টাইম। বাট শুভেন্দু সাহেবের বক্তব্যগুলোও কিছু না অনেকটাই বিতর্কিত। মুসলমানদের নিয়ে কথা বলছেন, সেই সাথে বাংলাদেশের মানুষকে নিয়ে অনেক কথাবার্তা বলছেন। সো এই জায়গাগুলোতে আমার মনে হয় যে উনি এখন মুখ্যমন্ত্রী হয়েছেন, ওনার এই জায়গাগুলোতে এতদিন হয়তো রাজনীতিবিদ হিসেবে বক্তব্য দিয়েছেন। সো মুখ্যমন্ত্রী হওয়ার পর ওনার এখানে আসলে মানে নিজেকে সংযত করার সময় এসেছে, যদি না উনি শেখ হাসিনা হতে চান আর কি। এবার একটু আসি, সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে পদ্মা ব্যারেজ করবে। এটা নিয়েও দেশের মধ্যেই পক্ষে বিপক্ষে অনেকেই মত দিচ্ছেন যে নদীর স্বাভাবিক পানি প্রবাহ কমে যাবে, একটা বড় প্রকল্প আসতে গেলে একটা বিপক্ষ শক্তি তৈরি হয়ে যায় স্বাভাবিক। এই পদ্মা ব্যারেজ করতে গেলে ভারতের সাথে আবার সম্পর্কের অবনতির শঙ্কা আছে কিনা? ভারতের সাথে আসলে সম্পর্ক এই জিনিসগুলো নিয়ে যেমন কাজ করছে, কিন্তু ভারতের সাথে কিন্তু সম্পর্কটা এখনো ঠিক হয়নি। ভারতের সাথে সম্পর্কটা ঠিক হয়নি কারণ কি, একটা ঝড় গিয়েছে। সো ঝড়ের পর তারপর কিছুটা এখন ঠান্ডা আছে। সো এখন এই ইস্যু বলেন, আপনার পদ্মা ব্যারেজ বলেন, তিস্তা বলেন, এখন কিন্তু বর্তমান নতুন সরকার বাংলাদেশের, তারা কিন্তু সম্পর্কটা উন্নয়নের চেষ্টা করছেন, রাইট। সেইখানে এই প্রকল্প আবার সম্পর্কে মানে যেখানে উন্নতির চেষ্টা চলছে সেখানে অবনতির দিকে আবার নিয়ে যাবে। এখানে আপনি আরেকটা জিনিস দেখেন যে এই সরকারের মানে এখানে কিন্তু এই সরকারের দৃঢ়তাটা প্রকাশ পায় যে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে বলে যে আমি আমার স্বার্থ ছেড়ে দিব তা না। সো এই জায়গাটাতে আমি মনে করি যে এই সরকারের কিছুটা মানে দৃঢ়তা আপনি দেখতে পাবেন, যে এই ফ্যাসিস্ট সরকারের সাথে যদি আপনি তুলনা করেন যে তারা তো সব কিছু দিয়ে দেওয়ার পক্ষে ছিল, আপনার ইন্টারিম গভর্নমেন্ট ছিল ভাই শত্রুতা, আমি কোনো ফ্রেন্ডশিপে বিশ্বাস করি না। সেই সরকার একদিকে যেমন সম্পর্ক ঠিক করতে চেষ্টা করছে, সেই সাথে নিজের স্বার্থ যাতে জলাঞ্জলি না দিতে হয় সেটারও চেষ্টা করছেন। সো আমি মনে করি যে এটা একটা মানে দৃঢ়চেতা স্টেপ হবে সরকারের জন্য, যে তারা যদি ইন্ডিয়াকে কনভিন্স করে এটা করতে পারে যে না তোমার স্বার্থ যেমন তুমি দেখছো, আমাদেরও তো দেশের স্বার্থ দেখতে হবে। সো ইটস আ গুড স্টেপ আমি মনে করি। আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। একটু প্রশ্ন করতে চাই যে দেশে কিন্তু ছিনতাই, কিশোর গ্যাং এবং সংঘবদ্ধ অপরাধ নিয়ে কিন্তু উদ্বেগ বাড়ছে। এটা কি আপনার কাছে শুধুই কি অপরাধ মনে হয়, নাকি সামাজিক হতাশা, নাকি রাষ্ট্রীয় দুর্বলতার লক্ষণ? এটা আসলে তিনটাই। আপনি যে বললেন যে আপনার সন্ত্রাস আগেও ছিল, ফ্যাসিস্ট আমলেও ছিল, ইন্টারিম গভর্নমেন্টের সময় ছিল, এখনও আছে। এখন কথা হচ্ছে প্রথমত এটাকে স্ট্রিক্টলি প্রোহিবিট করতে হবে, এই জায়গাটাতে আসলে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই, এটা হচ্ছে প্রথম। আচ্ছা, সেকেন্ড যদি আছে সামাজিক হতাশা, অবশ্যই এখন মানুষের কিন্তু চিন্তাভাবনা চেঞ্জ হয়েছে, একটা টিকটকের যুগ চলে আসছে, মানুষজন সমানে ফেসবুকে মানুষকে গালি দিতে মজা পায়, মানুষের নামে খারাপ কথা বলতে মজা পায়, খারাপ ব্যবহার করতে মজা পায়। তো এগুলো কিন্তু ওই আপনি যেটা বললেন যে সামাজিক হতাশা, আমার থেকেও বেটার, এটা কেউ মানতে চায় না। সো এই জায়গাগুলোতেই মানুষের প্রবলেম। সো এই পুরা জিনিসটাকে ধ্বংস করার পিছনে মেইন কারণ হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে যতদিন ঠিক না করা যাবে বাংলাদেশের কোনো কিছুই চেঞ্জ হবে না। বাট এই মুহূর্তে প্রথম কাজ হচ্ছে শক্ত হাতে দমন করা, এবং আমার মনে হয় যে গভর্নমেন্ট আন্তরিকভাবেই চেষ্টা করছে। বাট পুলিশের যেটা সমস্যা হয়েছে, পুলিশের কিছুটা না, পুলিশের যথেষ্ট পরিমাণে আপনার উপরের দিকের অফিসার চলে গিয়েছেন। এখন আপনি বলবেন যে তারা তো ফ্যাসিস্টের লোক ছিল, অবশ্যই, কিন্তু ফ্যাসিস্টের লোক হওয়া সত্ত্বেও তাদের আবার এই জায়গাগুলোতে দক্ষতা ছিল, যে অপরাধ দমনে বা কিছু জায়গায়। ওই জায়গাগুলোতে যখন এখন কিছু মানুষ এসেছেন, তাদের হয়তো ওই পরিমাণ দক্ষতাটা নাই, তাদেরকে একটু সময় দিতে হবে। বাট হ্যাভিং সেইড দ্যাট, বারবার আমরা যদি সময় চাই সেটাও মানুষজন মেনে নিবে না, কাজে খুব কুইক অ্যাক্ট করতে হবে। এবং এই জায়গাটাতে আসলে আমি মনে করি যে পুলিশের কিছু জায়গায় এমনও দোষ আছে যে পুলিশ এমন জিনিস নিয়ে তারা টাইম ওয়েস্ট করছে, যে জিনিসগুলোর বদলে তারা প্রপার যে কিশোর গ্যাং ধরা থেকে শুরু করে আপনার যেসব জায়গায় অপরাধ প্রবণ এলাকা, ওইখানে বেশি আপনি একটু খেয়াল করে দেখবেন যে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় অপরাধ প্রবণ এলাকা, ববি হাজার আপনার দলের প্রতিষ্ঠাতা, আপনারা টপে আছেন ওই এলাকায়। আচ্ছা, এখানে আমি একটু বলতে চাই, হ্যাঁ, ঢাকা 13 কিন্তু মানে আপনার ঐতিহ্যগতভাবে একটি অপরাধ প্রবণ এলাকা। তা আপনি যদি দেখেন যে এখানে আমরা বলতে আমি বলছি আমার
মাননীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, উনি যখন থেকে এখানকার এমপি হয়েছেন, আমরা কিন্তু জেনুইনলি চেষ্টা করছি এবং আমরা কিন্তু বেশ কয়েকটা ড্রাইভ দিয়েছি। আপনার প্রথম ড্রাইভে কিন্তু 95 জনকে গ্রেফতার করা হয়েছে, এরপরেও অনেককে গ্রেফতার করা হয়েছে। এখন এই জায়গাটা এমন, এখানে কিন্তু মানুষজন আগে আপনার মানে রাতে 8টা-9টার পর বের হতে ভয় পেত, তার চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। তো আমি আবার এখানে সবার কাছে মানে ওপেনলি সময় চেয়ে যাব যে আরেকটু সময় দিলে আমরা ইনশাল্লাহ এটাকে অনেকটা বেটার করতে পারবো। এটা কিন্তু একটা মাদক সাম্রাজ্য, সেইখান থেকে মাদক নির্মূল করা, কিশোর গ্যাং নির্মূল করা, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। এবং সেই সাথে অনেকে দেখা যাচ্ছে যে বিএনপির নাম ভাঙিয়ে অপরাধ করার চেষ্টা করে, তাদেরকে দমন করা, এটা একটা বহুমুখী চাপ যেটাকে আমাদের কন্ট্রোল করতে হচ্ছে। সো এই সময়টা এখানে অবশ্যই আমাকে এদেরকে সময় দিতে হবে এবং আমি আশা করি যে ইনশাল্লাহ মানে আমরা যখন এখানে 5 বছর পূর্ণ করব তখন মানুষজন নিজেরাই চাইবেন যে এখানে মানে বারবার ববি হাজ্জাজ সাহেবই এই এলাকার এমপি নির্বাচিত হোক। আপনার কাছে সবশেষ প্রশ্নটা করতে চাই। একটু আগে আপনি বলছিলেন প্রশাসনের কর্মকর্তাদের ফ্যাসিস্টের দোসর বলা হচ্ছে, বা এর আগেও যারা যখন বিএনপি সরকার ছিল, দেখা যাচ্ছে আওয়ামী লীগ সরকার আসার পর ওই সময় প্রশাসনের যারা দায়িত্ব ছিল তাদের রদবদল করেছে, বহিষ্কার করেছে, চাকরিচ্যুত করেছে, এখনও ওরকম ঘটনা ঘটছে। আসলে যারা প্রশাসনের দায়িত্ব পালন করেন, কয়েকজন থাকতে পারে যে খুবই একেবারে দলের প্রতি অনুগত। কিছুদিন আগেও একজন সম্ভবত ঢাকা রেঞ্জের ডিআইজি, উনিও জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, এরকম একটা বক্তব্য দিয়েছেন। এর বাইরে যারা আছেন তারা কি চাইলে সরকারের বিরুদ্ধে আসলে কিছু করতে পারে? সরকারের বিরুদ্ধে সরাসরি করতে না পারলেও আপনার পরোক্ষভাবে সরকারকে অনেক বিপদে ফেলতে পারে অবশ্যই। কারণ তারা যদি অসহযোগিতা করে তাহলে বিভিন্ন ধরনের সমস্যার আমি সেটা বলছি না। যাদের বলা হচ্ছে যে আওয়ামী আমলে যত অফিসার ছিল অধিকাংশকেই বলা হয় ফ্যাসিস্টের দোসর, বা হয়তো বা বিএনপি সরকার এক সময় অন্য আরেকটা সরকার আসবে, তখন বলা হবে যে তারা বিএনপির দোসর। এই যে গণহারে যে দোসর বলা বা ট্যাগ দেয়া প্রশাসনিক কর্মকর্তাদের, ধরেন এখন যারা প্রশাসনে ধরলাম ফ্যাসিস্ট নাই, নতুন করে যারা দায়িত্ব পালন করবেন, এই অফিসার যারা আছেন ধরেন পুলিশের বলেই বা অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন, ওনারা কি চাইলে কি সরকারের বিপক্ষে যে কিছু আসলে করতে পারেন, বা একজন মন্ত্রীর নির্দেশনা না মেনে চলতে পারেন, বা একজন বড় নেতার কথা না মেনে চলতে পারেন? পারেন, সম্ভব? অনেকেই বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব? তারা টেকনিক্যালি অ্যাভয়েড করেন। এটার বহু নজির আছে, এবং এখনো পর্যন্ত কিন্তু সবাই ঠিকমতো কাজ করছে না। এটা আমরা মানে অন স্পট মানে আপনার মানে এভিডেন্স সহ দেখেছি যে এখনো অনেককে অনেক কিছু বললে তারা ওই অনুযায়ী করছে না। আবার এই মানে আপনার পুরো কোয়েশ্চেনটার মেইন করে যেটা সমস্যা সেটা হলো যে এই যে একজন ডিআইজি সাহেব বললেন যে আমি জাতীয়তাবাদী শক্তি, এগুলো আসলে বলাই ঠিক না। কারণ আপনি অবশ্যই জাতীয়তাবাদী শক্তি মনে ধারণ করেন, আমরাও সেটাকে রেসপেক্ট করি, কিন্তু আপনি যখন ওপেনলি বলে ফেলছেন তখন কিন্তু আপনি যে পোশাকটা পরেছেন সেই পোশাককেই কাইন্ড অফ অবমাননা করছেন, কারণ এটা আপনার সবার জন্য। এবং সেক্ষেত্রে আপনি জাতীয়তাবাদী শক্তি মনে ধারণ করে আপনার যে রাইটটা করার সেটা করেন। কারণ এইটা করেই কিন্তু গত সরকার ডুবেছে, যে এই সবাই ওপেনলি এসে জয় বাংলা জয় বঙ্গবন্ধু করে করে দেশটাকে নিয়ে গিয়েছে যে এই দেশে আওয়ামী লীগ ছাড়া কিছু থাকবে না। এটার ফলাফল ভালো হয় না। সো ওই জায়গাগুলোতে আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরও নিজেদেরকে সংবরণ করা উচিত যে তারা এই ধরনের কথাবার্তা ওপেনলি না বলে। তারা ভিতরে ভিতরে যেটা করতেই পারে, কেউ আওয়ামী লীগ সাপোর্ট করবে, কেউ বিএনপি সাপোর্ট করবে, কেউ জামাত করবে, কেউ এনডিএম করবে, কেউ গণসংহতি আন্দোলন করবে, কোনো সমস্যা নাই। সেটাকে ওপেনলি না বলাটাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বেটার বলে আমি মনে করি। আমরা অনুষ্ঠানে এখন শেষ করবো, এক লাইনে বলবেন যে আগামীতে আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? আমরা বাংলাদেশকে একটা শিক্ষিত জাতি এবং সহমর্মী এবং সহনশীল জাতি হিসেবে দেখতে চাই। ব্যারিস্টার শাহিদুল আজম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে এবং ধন্যবাদ সমস্ত দর্শকদেরকে যারা দেখছেন। দর্শক যত কথা অনুষ্ঠান আজকের মতো এই পর্যন্তই। আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।